আসসালামু আলাইকুম। আমার মনে হয় কি জানেন যে তারেক রহমান সরকার ভারতের সাথে সম্পর্কটা কেমন হবে, কি করা উচিত এটা নিয়েও একটা সিদ্ধান্তহীনতায় আছে। আমরা পরে একটা আলোচনা আপনাদেরকে তুলে ধরবো ভারতের সাথে বাংলাদেশের যে স্বপ্নের ট্রেন যোগাযোগটা ছিল, সেই ট্রেন যোগাযোগটা কিভাবে নষ্ট হলো এবং সেই ট্রেন যোগাযোগ আবার চালুর একটা স্বপ্ন যে দেখা যাচ্ছে, হাতছানি দেখা যাচ্ছে, সেটা নিয়ে কথা বলবো। ভারতের সাথে বাংলাদেশের দুইটা মজার কূটনীতি আছে। এই মজার কূটনীতিটা ডক্টর ইউনূস ছাড়া বাকি সবাই এটা করে যায়। ডক্টর ইউনূস বহু করা কথা বলেও শেষ পর্যন্ত ওই কূটনীতিটা করতে বাধ্য হয়েছে। একটা হলো ইলিশ কূটনীতি আর একটা হলো আম কূটনীতি। ইউনূস আমলে তার মৎস্য উপদেষ্টা একেবারে গলা ছিঁড়ে ঘোষণা দিয়েছিল যে ইলিশ ফিলিশ আর দেওয়া হবে না। কয়েকজন উপদেষ্টাই বলেছে যে ভারতকে আর ইলিশ দিবে না, এবং জুলাই যোদ্ধারা তো আরও 1 ডিগ্রি, ভারতকে কেন ইলিশ দেয়? মনে হয় যে ভারতের মানুষ বাংলাদেশের উপহারের ইলিশ খাইলে পরে কাঁটারা গিয়ে এই জুলাই যোদ্ধাদের গলায় বাঁধে, এরকম এক কিছু সিচুয়েশন গেছে। সেই সিচুয়েশনে এবার আম উপহার গেছে। আম উপহার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন পেয়েছেন, তেমনি পশ্চিমবঙ্গের আলোচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও পেয়েছেন, এবং আরও একজন পেয়েছেন আমাদের, আরও অনেকের মধ্যে একজন অন্যতম। তিনি হচ্ছেন আমাদের সবার শ্রদ্ধেয় মানুষ এবং বিখ্যাত সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি যেমন গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী দাদা আমাদেরকে জানিয়েছেন যে তিনি আম পেয়েছেন এবং আম অলরেডি চেকও করেছেন। আম চেক করেছেন তিনি। বাংলাদেশে আম পেয়ে তিনি খুবই আনন্দিত, এবং গৌতম লাহিড়ীকে বাংলাদেশে, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার, তিনি সেই আম পৌঁছে দিয়েছেন উত্তোলিত। এবং তারেক রহমানের পক্ষ থেকে ভারতের সাংবাদিক একজন, এই প্রথমবারের মতো আমার মনে যতটুকু মনে পড়ে, ভারতের কোনো সাংবাদিক বোধহয় প্রথমবারের মতন আম পেলেন। গৌতম লাহিড়ী তার নৈতিক একটা আলাদা অবস্থান আছে, তার নিজস্ব অবস্থান আছে। সেই অবস্থান ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই আম উপহার পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত। আর এর বাইরে যা ঘটেছে সেটা হলো বেনাপোল দিয়ে কলকাতায় পাঠানো হলো উপহারের 500 কেজি আম, যেটা আগের খবরটা আমি আপনাদেরকে তুলে ধরছি। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা উপহার হিসাবে ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশ উপহাই কমিশনারের মাধ্যমে 500 কেজি আম পাঠিয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমের চালানটি ভারতে পাঠানো হয়। কলকাতার বাংলাদেশ উপহাই কমিশনার প্রতিনিধির কাছে এসব আম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। শুভেচ্ছা উপহার হিসেবে পাঠানো আমের মধ্যে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি ও হাড়িভাঙা জাতের। জানা গেছে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের জন্য 100টি কার্টুনে 5 কেজি করে মোট 500 কেজি আম পাঠানো হয়েছে। বেনাপোলের একটি সূত্র জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য 100 কেজি আম বরাদ্দ রাখা হয়েছে। শুভেন্দু অধিকারী নিশ্চয়ই এই মিষ্টি আমে তার মুখের কথায় যে তিতা ভাবটা আছে, সেই তিতা ভাবটা একটু কমাবেন। মানে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন নিয়ে তার যে তিতা ভাব আছে এটা কমাবেন। আবার শেখ হাসিনার জন্য সেই তিতা আবার মিঠা, সেই মিঠা বেড়ে যাবে কিনা সেটাও দেখার বিষয়। বাকি যে 400 কেজি আম পশ্চিমবঙ্গের বিশিষ্ট ব্যক্তি, কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে বাংলাদেশ সরকারের শুভেচ্ছা হিসাবে, উপহার হিসাবে বিতরণ করা হবে। বেনাপোল চেকপোস্টের উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের উপপরিচালক মোহাম্মদ আবু তালহা বলেন, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে 100টি কার্টনের মধ্যে 500 কেজি আম ভারতের উপহাই কমিশনের কাছে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে বলা আছে আমগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন বুদ্ধিজীবীগণ, গণ্যমান্য ব্যক্তিদের কাছে পাঠাবেন উপহাই কমিশনার। উদ্ভিদ সঙ্গ নিরোধ কেন্দ্রের সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশে উন্নত মানের আম্রপলি ও হাড়িভাঙা জাতের 500 কেজি আম উপহার হিসেবে পাঠানো হয়েছে। বাংলাদেশের এই ম্যাঙ্গো ডিপ্লোমেসি দুই দেশের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরও সুদৃঢ় করার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত বাংলাদেশে তার যে ভিসা নিষেধাজ্ঞা ছিল সেটা প্রায় তুলে নিয়েছে বলা যায়। অর্থাৎ ভারতের দিক থেকে যেটা করণীয় ভারত অনেকটা করছে। এবার বাংলাদেশ এই যে ট্রেন যোগাযোগ, এই ট্রেন যোগাযোগটা একটা অনেক কিছু ডিপেন্ড করবে। এই ট্রেন যোগাযোগটা কতটা বাড়ায়, ট্রেন যোগাযোগটা কোন দিকে নেয়, সেটার উপরে নিশ্চয়ই অনেকের চোখ থাকবে। এবং আমি এই বিষয়টি নিয়ে আপনাদেরকে আমি একটু আলোচনা করতে চাই। আমি জানাতে চাই যে ট্রেন যোগাযোগ নিয়ে যে সবশেষ আপডেট আছে, সেই আপডেটটা হচ্ছে আমাদের মধ্যে এরকম যে বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর পরপরই নতুন ঘোষণা দিল ভারত। যাত্রীবাহী ট্রেন পরিষেবা নিয়ে দেশটির রেলওয়ে বিভাগ জানিয়েছে কথাবার্তা চলছে, এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় মানে হচ্ছে যে
বাংলাদেশের সরকার কি চাচ্ছে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। নির্দেশ আসলে এই পরিষেবা চালু করতে প্রস্তুত তারা। বুধবার ভারতীয় পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক রাজীব সাক্সেনা পূর্ব রেলের একাধিক কর্মযোগ্য নিয়ে সাংবাদিক সম্মেলন করেন। এ সময় এই ইঙ্গিত দেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব সাক্সেনা জানান, কথাবার্তা চলছে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়ে। এখন যখন মনে হবে পরিস্থিতি ঠিকঠাক হচ্ছে আমাদের কাছে, যখনই নির্দেশ আসবে আমরা তখনই চালু করে দেব। জুলাই আন্দোলনের সময় দুই দেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা বন্ধের ঘোষণা আসে। যখন এই ঘোষণা আসে তখন বাংলাদেশেই আটকা পড়ে মিতালি এক্সপ্রেস। দীর্ঘ সময় বাংলাদেশের মাটিতে অচল অবস্থায় পড়ে থেকে ভারতের মিতালি এক্সপ্রেসের কোচগুলো একেবারেই যাত্রী পরিষেবা দেওয়ার অনুপযোগী হয়ে পড়েছে, যেটা হয় যন্ত্রপাতি পড়ে থাকলে। পরিস্থিতি স্বাভাবিক হলে কার্যত পরিত্যক্ত অবস্থায় কোচগুলো ফিরিয়ে আনে ভারত। মৈত্রী ও বন্ধন ট্রেনগুলো দীর্ঘদিন ধরে বন্ধ। এমন অবস্থায় ট্রেন পরিষেবা চালু করার রাজনৈতিক নির্দেশ আচমকা চলে এলে পরিষেবা পুনঃস্থাপিত করতে রেল কতটা প্রস্তুত? এমন প্রশ্নের জবাবে রাজীব সাক্সেনা বলেন, আমাদের কাছে অনেক কোচের স্টক আছে। আমরা যেসব স্পেশাল ট্রেন চালাই বেশ কয়েকটা কোচকে একসাথে করে সেই রকম ভাবেই ট্রেন তৈরি হয়ে যাবে। নতুন একটা ট্রেন তৈরি করা সমস্যা নয়। অর্থাৎ ভারতের সাথে আমরা জার্নি করেছি, আমরা জানি যে এই ট্রেন যোগাযোগ এবং ট্রেন চলাচলটা একটা স্বপ্নের বিষয়। এবং মানে দীর্ঘ বেনাপোল দিয়ে দীর্ঘ বাস জার্নি করে এই পার থেকে ও পার ভাঙি এসব করাচ্ছে, সকাল 6টায় আরামসে ঘুম থেকে উঠে ইমিগ্রেশন কাজকর্ম শেষে সকাল 8টায় ট্রেন ছেড়ে বিকেল 5টায় একদম হাওড়া পৌঁছে যাওয়া, এটা হচ্ছে আনন্দের বোধহয় আর কোনো ট্রেন যাত্রা হতে পারে না। দেখা যাক অবশেষে কি ধারায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।